নিউক্লিয়ার ডাস্টের যে কথাটা শোনা যাচ্ছে, যে ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি এবার নিউক্লিয়ার ডাস্ট চান, তার মানে গত জুন মাসে যে যে বাংকার ব্লাস্টারগুলো দিয়ে একেবারে শেষ করে দেওয়া হয়েছিল ইরানের বেশ কয়েকটা নিউক্লিয়ার প্ল্যান্ট, সেখানে আদৌ তাদের কাছে এনরিচ ছিল কিনা সেখানে ইউরেনিয়াম, তার ডাস্ট এখন ডোনাল্ড ট্রাম্প চাইছেন। এটা কি ইরান শেষ পর্যন্ত দিতে রাজি হবে? কোনো রকম প্রমাণ কি তুলে দেবে ইরান? এইটাই জন্য তো আপনি আমেরিকাতে এতগুলো লোকের চাকরি গেল, কাউন্টার টেররিজম চিফ, আপনার আর্মি চিফ, ওদের এখন এই দিলেন সেক্রেটারি ওরা সবাই বলছে যে তোমরা জুন 2025-এ যখন তোমরা ফারদাওতে তোমরা করেছিল, মাদার অফ অল বম্ব যখন ড্রপ করেছিল, তোমরা বলেছিলে যে ওদের সেন্ট্রিফিউগাল জিনিস শেষ, ওদের যতগুলো ইউরেনিয়াম আছে খান হয়ে গেছে। তাহলে এই 480 কেজি ইউরেনিয়াম কোত্থেকে এসছে? ওরাই বলছে তোমরা বড় কথা বলেছো, তুমি আমাদের প্রেসিডেন্টকে মিসলিড করেছো, রাইট? তাহলে এই যে আপনার 480 কেজি যেটা আছে, এরকমই থমাহক মিসাইলের উপরে বা কোনো একটা জায়গা দিয়ে আপনার এরকম যেটা আপনি দেখাচ্ছেন, ঠিক এইভাবে আমেরিকা যেটা আছে এরকমই আপনার ওদের উপরে অ্যাটাক করবে, নিউক্লিয়ার অ্যাটাক করবে। দেখুন এটা মাশরুম, এটা আর দেখা যায় না, বিকজ আপনার কম্প্রিহেন্সিভ একটা ব্যান আছে। ওয়ার্ল্ড ওয়ার 2 তারপরে কিছু জায়গা দেখা গেল, এরকম আপনি আর দেখতে পারবেন না। এটা আমরা বলি মাশরুম, এটাই আমরা বলি অ্যাটমিক ক্লাউড। তাহলে কিন্তু এটা সৎ আছে যে স্টার্ট ট্রিটি যেটা ছিল, যেটা রাশিয়া অ্যান্ড আমেরিকার মধ্যে যেটা একটা নিউক্লিয়ার একটা চুক্তি ছিল, ওটা শেষ হয়ে গেছে। অ্যান্ড ওর মধ্যে ট্রাম্প বারবার বলেছেন যে এটা ভালো হলো, এটা শেষ হয়ে গেছে, আমার কাছে অনেকগুলো ভালো দিতে হবে। ইনি আজকে ডেটে আমেরিকা যেটা ডেমোক্রেটিক কান্ট্রি ছিল, ওর মধ্যে ট্রাম্প এরকম একজন পাগলের মতন লোক চলে এসছে উপর দিকে, উনি কি করবে আমরা কেউ জানি না। আর তার মধ্যে আছে একটা নিউক্লিয়ার অপশন, দ্যাট মিন এসকেলেশন ম্যাট্রিক্সে যুদ্ধকে বাড়াবার, যেটা ওদের গতি বাড়াবার যেটা তুঙ্গে যেটা আছে, ওইটা হলো আপনার কিন্তু নিউক্লিয়ার। এতগুলো যুদ্ধজাহাজকে যখন এনে ভারত মহাসাগর, আরব সাগর এবং ওমান সাগরের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তখন নিশ্চয়ই সেখানে নিউক্লিয়ার তার ভেতরে রয়েছে। সাবমেরিন রাশিয়া পাঠাচ্ছে, নিউক্লিয়ার সাবমেরিন, এটা বলে কয়ে রাশিয়া পাঠাচ্ছে। চীন স্পষ্ট করে দিয়েছে যে তারাও আমেরিকাকে বলেছে যে এখানে বেশি নাক গলাতে আসবেন না, চলে যান। তাহলে হচ্ছেটা কি? আমেরিকা নৌবহর আরও বাড়াচ্ছে, ঘিরে ফেলার চেষ্টা করছে বারবার করে। তাহলে কি এবার এই আরব সাগরই হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের ভর কেন্দ্র? দেখুন এর মধ্যে রিজনাল কনফ্লিক্ট এটা আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওয়ার্ল্ড ওয়ার ওর পর হবে ওয়ার্ল্ড ওয়ার। কেন যে আজকে আমরা তো বাড়িতে ঘুমোচ্ছি, আমাদের তো কোনো টেনশন নেই। বাংলাদেশের টেনশন নেই, মায়ানমার, ভুটান, নেপালের মধ্যে টেনশন নেই, তার ওয়ার্ল্ড ওয়ার তো নেই এখন। কিন্তু রিজনাল যেটা আছে তার মানে হলো কুয়েত থেকে নিয়ে, ইরাক থেকে নিয়ে আপনার যেটা নিচে চলে আসছে বাহরিন, এখানে তো মানুষগুলো বাড়িতে ঘুমোচ্ছে না, ওরা জানে না কি কালকে কোথায় থেকে একটা ড্রোন পড়বে, কোথায় থেকে একটা মিসাইল ছাড়া হবে। তার মানে কি আপনি বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির মতোই ঘটবে? অ্যাবসলিউটলি। এটা আজকে ডেটে আমি যেটা দেখতে পাচ্ছি, অ্যাসেসমেন্ট করতে পারছি, এটা আপনার হলো আজকে ডেটে এটা ডেফিনেটলি একটা রিজনাল ওয়ারফেয়ার হচ্ছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর ওর মধ্যে মিসাইল অ্যান্ড ড্রোনস এত জবরদস্ত রোল এরা প্লে করছে, এরকম আমরা কোনোদিন দেখিনি। তার মানে কি হলো জানেন, এর মধ্যে মাটির উপরে কোনো যুদ্ধ হচ্ছে না, আকাশে যেটা যুদ্ধ ছিল ওটা শেষ হয়ে গেল, এখন এই মিসাইল হচ্ছে জলে যুদ্ধ। আর এই মিসাইল আমি ছবিগুলো আরেকবার দেখাতে বলবো, যে ভারত মহাসাগরের ওপরে ইতিমধ্যে অবস্থান করছে এই যে নিমিটজ ক্লাস বিমানবাহী রণতরী জর্জ H.W. বুশ 23 এপ্রিল ভারত মহাসাগরে অবস্থান করেছে। 23 এপ্রিল মানে হচ্ছে গতকাল, আজকে 24 তারিখ, অর্থাৎ এই দুদিনে তার অবস্থান আরো কিছুটা এগিয়েছে। তাহলে এই পরপর এতগুলো, এই যে এই মুহূর্তে আমরা ইউএসএস জেরাল্ড ফোর্ড দেখাচ্ছি, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ লোহিত সাগরে অবস্থান করছে, এই যে বেসটা আমাদের সবার চেনা এই জায়গাটা, এবং এটার মধ্যে অনেকগুলো যুদ্ধজাহাজ তার মধ্যে ওঠানামা করতে পারে। তবে একটা এই ধরনের আমরা যদি বলি যে আব্রাহাম লিঙ্কন বা H.W. বুশ, এই ধরনের একটা তো যুদ্ধজাহাজ এগোয় না, তার সাথে গ্রুপ থাকে, আরো অনেক ডেস্ট্রয়ার থাকে, ফ্রিগেট থাকে রিফুয়েলিং এর জন্য, আরো অনেকগুলো, মানে নৌবহর যখন এগিয়ে যায়, তার মানে তো এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো রাস্তাটাই বন্ধ করে দিয়েছে ইরানে ঢোকার। আপনি এই যেটা দেখালেন, একটা বিমান দেখালেন যার উপরে একটা গোল জিনিস লাগা হচ্ছে, এটা আমরা বলি আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম। এটা আপনার বাতাসে গিয়ে আর্লি ওয়ার্নিং যেটা আছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ারে ওটা আছে। আমেরিকা এখন বুঝতে পেরেছে যে ওদের স্টিল টেকনোলজি এখন কাজ করছে না, IF-35 কাজ করছে না, ওটা ডিকোডেড হয়ে গেছে। তার মানে আপনার যে ইরান আছে, চায়নার সাপোর্ট নিয়ে অনেকগুলো এদের যেটা স্টিল টেকনোলজি যেটা আছে ওটা শেষ করে দিল, খান করে দিল। ওর মধ্যে ওরা থার্মো নিউক্লিয়ার মিসাইল, থার্মো সিকিং রাডার সেটা ইস্তেমাল করেছে, খুব চিপ টেকনোলজি দিয়ে। এদের কত বিলিয়ন, কত লক্ষ ডলারের
কোটি ডলারের ওদের জিনিসগুলো শেষ, ওদের টেকনোলজি শেষ, রাইট? নাম্বার ওয়ান। নাম্বার টু, এই ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে কাউন্টার করার জন্যে এই যে আপনি যা দেখাচ্ছেন আওয়াক যার উপরে একটা গোল রকমের একটা ডোম লাগানো আছে, ওরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার জন্য আবার আসছে। ওরা চাইছে যেটা আরও, যেটা যখন যুদ্ধ হবে, যুদ্ধ কি হবে এখন, ফুট অন গ্রাউন্ড ছাড়া আর কোনো কাজ নেই, রাইট? খার্গ আইল্যান্ড হোক বা বান্দর আব্বাস হোক বা যে কোনো, ওরা এখন কি বলছে, স্ন্যাচ অ্যান্ড টেক অ্যাওয়ে। তার মানে তুমি যেটা যেখানে ওরা বুঝতে পেরেছে এখন ওদের কাছে ইস্পানের কাছে যেটা 2-3 এপ্রিলে আপনি যেটা অপারেশনটা দেখলেন, ওরা বুঝতে পেরেছে কি নিউক্লিয়ার মিসাইল, নিউক্লিয়ার ইউরেনিয়াম, HEU বলে ওরা, হাইলি ইনরিচ ইউরেনিয়াম কোথায় আছে আর ওটা কি করে ওরা বের করতে পারে স্পেশাল অপারেশন দিয়ে। তাই এরা এতগুলো প্রস্তুতি নিচ্ছে কি যখন ওরকম লোক যখন যাবে এই ইউরেনিয়ামটা বের করার জন্য, বিকজ যতক্ষণ ইরানের কাছে এটা ইউরেনিয়াম থাকবে আজকে ডেটে, ততক্ষণ আপনার ইসরায়েল যেটা আছে ও মানবে না। ইসরায়েল বারবার বলছে কি যদি ইরানের কাছে আপনার নিউক্লিয়ার বানানোর যদি ক্ষমতাটা থাকে তাহলে আমাদের এক্সিস্টেন্সিয়াল, আমাদের উপরে অনেক বিপদ আছে। তাই ওদের এর জন্য এদেরকে সরাতেই হবে, নিউক্লিয়ার ছাড়া আর কোনো রাস্তা নেই। তাই জন্য আপনি জেডি ভান্সের কথাটা শুনুন, 11-12 এপ্রিলেও যখন উনি ইসলামাবাদে ছিলেন উনি বললেন না এই নিউক্লিয়ার নিয়ে আমাদের কথা হয়নি, তাই জন্য আমি ফেরত যাচ্ছি। অ্যান্ড তখন আবার প্লেনকে এরকম করে আপনি চলে গেলেন। আর অন্যদিকে যখন ট্রাম্প ওয়াশিংটন থেকে কথা বলছেন 11-12 তারিখে, আপনি দেখবেন উনি বলেন না এই হরমুজ খোলার নিয়ে আমাদের প্রবলেম আছে, আমরা এখানে ব্লকেট করছি, তাই জন্য আমি ছাড়ছি না। তো এটা দুটো জিনিস ইমার্জ হচ্ছে, তার সেন্টারে আছে আপনার যেটা আছে এটা হলো আপনার নিউক্লিয়ার জিনিস। আর তারপর ছিল লিডারশিপ। আমাদের বলা হয় যে লিডারশিপ ইজ ভেরি, যুদ্ধের টাইমে লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর নেপোলিয়ন টাইম থেকে বলা হচ্ছে যে এক গ্রুপ অফ লায়ন, একটা শেরের একটা যদি একটা গ্রুপ টিম হয়, ওর উপরে আপনি যদি ভেড়ু লাগিয়ে দেন, একটা ছাগলি লাগিয়ে দেন, আর যতগুলো ব্যাটেল আপনি লড়তে যাবেন সব হেরে যাবেন। কিন্তু ছাগলি যদি 100 ছাগলি আর তার উপরে একটা শের থাকে, প্রত্যেকটা যুদ্ধে যাবে, প্রত্যেকটা যুদ্ধ জিতবে। তাই জন্য বলা হয় লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মোস্তফা খামেনি 1 মার্চ থেকে যিনি লিডারশিপটা দেখেছেন, ক্রেডিবল। মানে আপনি বলছেন যে মোস্তফা খামেনি তার সম্পর্কে যে কথাগুলো আমরা শুনছি সবটাই প্রপাগান্ডা, তিনি আন্ডারগ্রাউন্ডে বসেই যুদ্ধটা পরিচালনা করছেন। তাহলে তার সঙ্গে কি চীন বা রাশিয়ার কোনো প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে? অ্যাবসলিউটলি চাইনিজ অ্যান্ড রাশিয়ান, ওরা ওখানে যতগুলো সায়েন্টিস্ট, যতগুলো আপনার রিসার্চে আছে, ওরাই তো কন্ট্রোল করছে ওখানে উপর দিকে। অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আমাদের আছে কি মোস্তফা ইন্ডিয়ার দিকে কী রকম আছেন, আমাদের তরফ কি করে আছেন। এনার আমাদের প্রতি একটা হার্ডলাইন অ্যাটিটিউড আছে, রাইট? ইনি আমাদের যেভাবে আমাদের দুটো ভেরি লার্জ কার্গো কন্টেনারের উপর যেরকম ফায়ারিং হয়েছে, ওই ফায়ারিংটা ভালো হয়নি। আমাদের উপরে উনি একটা মেসেজ দিয়েছেন কে ইন্ডিয়ার সঙ্গে ওনার রিলেশন আমার মনে হয় না এত ভালো থাকবে। ওদের শিপ আমাদের কাছে এসেছিল, আমরা ওদের তেলও কিনতে পারিনি বিকজ পেমেন্টে প্রবলেম আছে। ইটস এ ফ্যাক্ট যে আমেরিকা যে হার্ডশিপ তৈরি করেছে, আমেরিকা এরকম পরিস্থিতি এখন তৈরি করে দিচ্ছে যেখানে ইরানের কাছে আর কথা বলার কোনো গ্রাউন্ডই থাকছে না।